আবির, আমি একটা নতুন কাজের মেয়েকে নিয়ে এসেছি, দাঁড়াও। ভেতরে এসো। ও আমার এক বন্ধুর বাড়িতে কাজ করতো, আর আজ থেকেও এখানেই থাকবে। আমার বন্ধু না, ওর নামে অনেক প্রশংসাও করছিল। ও কাজেও যেমন দক্ষ, মানুষ হিসেবেও নাকি খুব সৎ। চলো, আমি তোমাকে দেখিয়ে দিই কোথায় কি করতে হবে। দিদি, দিদি? আবির, কি বলছো তুমি এসব? আমি তোকে কাজের জন্য নিয়ে এসেছি, আর তোমার তো কোনো দিদি ছিল না। পায়েল, ও কোনো কাজের মেয়ে নয়। ও আমার বন্ধু ইন্দ্রর গার্লফ্রেন্ড পূজা। কলেজ লাইফে ও আমাকে রাখি বাঁধতো। দিদি, তোমার এই অবস্থা কি করে? আর ইন্দ্র কোথায়? ও কেমন আছে? ঠিক আছে তো? ভাই, তুমি তো জানোই কলেজ জীবনে আমরা একে অপরকে কতটা ভালোবাসতাম, কিন্তু সেই সময় ও কোনো কাজ করতো না বলে আমাদের বাড়ির লোক আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি। তবুও আমরা পালিয়ে গিয়ে দুজনে সংসার পেতেছিলাম। তারপর সব ঠিকঠাকই চলছিল। তারপর হঠাৎ একটা দুর্ঘটনায় ইন্দ্রই পৃথিবী ছেড়ে চলে যায়। বাপের বাড়ি তো আগেই আমাকে পর করে দিয়েছিল, আর ও চলে যাওয়ার পর শ্বশুর বাড়ির লোকজনও তাদের আসল রূপটা দেখিয়ে দিল। ওরা আমার থেকে না সবকিছু কেড়ে নিয়েছিল। আমি কেমন আছি, খেয়েছি কি খাইনি, সেসব খোঁজ নেওয়া তো দূরের কথা। আমাকে ওরা ওই বাড়ি থেকেই বের করে দিল। ইন্দ্রর স্মৃতি বলতে আমার কাছে যা ছিল সবকিছুই ওরা আমার থেকে কেড়ে নিয়েছে। তাই আজকে নিজেকে বাঁচানোর জন্য অন্যের বাড়িতে এভাবে কাজ করতে হচ্ছে। কিন্তু দিদি, তুমি কোনো প্রতিবাদ করলে না কেন? ইন্দ্রর সব সম্পত্তি আর ওর টাকার ওপর শুধু তোমার অধিকার আছে। প্রতিবাদ করে আর কি হতো? যেখানে নিজের স্বামী আমার পাশে নেই, শ্বশুর বাড়ির লোকজন আপন হতে পারলো না, সেখানে সামান্য ওই কটা কাগজের টুকরো নিয়ে আমি কি করতাম? যেই ঘরে এত স্মৃতি, ইন্দ্রর সাথে কাটানো সমস্ত মুহূর্ত রয়েছে, ওরা সেই ঘর থেকেই আমাকে বের করে দিল। এরপর আর কি বা বলার থাকে আমার? আবির, দিদি ঠিকই বলেছে। একা একটা মেয়ে কার বিরুদ্ধে লড়তো? আর সেই সময় তো ওর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। কিন্তু দিদি, তোমার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। আমরা যদি পুলিশে জানাই, তাহলে নিশ্চয়ই এর কোনো ব্যবস্থা হবে। দিদি, তুমি তো আমার হাতে রাখি বাঁধতে। সে অধিকারী কি আমি জানতেও পারতাম না তুমি কেমন আছো? এত কষ্টের মধ্যে ছিলে, একবার তো তুমি আমার বাড়িতে চলে আসতে পারতে। কি করে আসতাম বলো? যে বাবা মা আমাকে জন্ম দিল তারাই আমার থেকে মুখ ফিরিয়ে নিল। যে বাড়িতে আমি কত স্বপ্ন নিয়ে গেছিলাম, সেই মানুষজন আমাকে ঘর থেকে বের করে দিল। ওরা একবারও ভাবলো না আমার এই গর্ভের সন্তানটার কি হবে। তাই জন্য সেখানে দাঁড়িয়ে তোমার কাছে সাহায্য চাইতে আসাটা আমার সাহসে কোলায়নি। সন্তান মানে তুমি কি? হ্যাঁ ভাই, আমি মা হতে চলেছি। আজ আমি যেই কাজ করছি শুধুমাত্র এই প্রাণটার জন্য। আমি চাই ও যেন সব সুখ পায়, ওর ভবিষ্যতে কোনো যেন অভাব না থাকে। ইন্দ্র আর আমার ভালোবাসার এই শেষ চিহ্নটুকু আমি ভালোভাবে আগলে রাখতে চাই। আমার তো সেই দিনই সবকিছু শেষ হয়ে গেছিল, যেদিন ইন্দ্র আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু এখন আমাকে বাঁচতে হবে শুধুমাত্র আমার এই সন্তানের জন্য। দিদি, আমি সব বুঝতে পারছি। ইন্দ্র যেমন তোমার হাজবেন্ড ছিল, আমারও খুব কাছের বন্ধু ছিল। ও আমার জন্য যা করেছে তা আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। দিদি, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। না না ভাই, আমি চাই না আমি আর আমার এই সন্তান কারো জীবনে বোঝা হয়ে থাকবে। তাই জন্যই তো আমি এই কাজ করছি। আমি নিজেই সবটা সামলে নেব। দিদি, তুমি একদম ওসব ভাববে না। তুমি আবিরের দিদি, তার মানে তুমি এই বাড়ির সদস্য আর আমার ননদ। আর পরিবারের লোক কখনো বোঝা হয় না। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সাথে যা করেছে তার বিচার তুমি ঠিক পাবে। শুধু তোমার একটু সাহস আর আমাদের উপর একটু আস্থা রেখো। তোমার সন্তানের ভবিষ্যতের জন্য শাস্তি পাওয়াটা খুব দরকার। আবির, আমি ঠিক বলছি তো? আর আজ থেকে দিদি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে।
একদম। দিদি, আমরা থাকতে তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ইন্দ্র নেই তো কি হয়েছে, আমরা তো আছি। ইন্দ্র যা আমার জন্য করেছে তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিরে ভাই, বইয়ের ভেতরে তো একদম মুখ গুজে আছিস। পড়াশোনা কত দূর হলো? আর পড়াশোনা করে কি বা হবে ভাই, ভাবছি সব ছেড়েই দেবো। সেমিস্টারের ফিস দেওয়ার মতন টাকাই জোগাড় করতে পারলাম না। কলেজ থেকে নোটিশ দিয়ে দিয়েছে, ফিস না জমা দিতে পারলে এক্সামে বসতে দেবে না। এবার পরীক্ষা না দিতে পারলে একটা বছর পিছিয়ে যাব। আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা মনে হয় আর পূরণ হবে না। জীবনটা মনে হয় আমার এই কুড়ে ঘরেই কেটে যাবে। তুই তো তোর বাবার একমাত্র ছেলে, তোর কত সুযোগ, তুই তোর নিজের স্বপ্ন পূরণ কর। আমার মতন অভাগারের কাছে এসে আর সময় নষ্ট করিস না। শুধু টাকার সমস্যা তো, তাই না? দাঁড়া, এই নে, এটা রাখ। এত টাকা কোথায় পেলি ইন্দ্র? তোকে বলেছিলাম না আমার কোনো ইঞ্জিনিয়ারিং পড়ার শখ নেই। আমার শুধু হোটেল ম্যানেজমেন্ট আর ডেকোরেশনের শখ। আমি লুকিয়ে লুকিয়ে ডেকোরেশনের কাজ শুরু করেছি। বেশ কয়েকটা বিয়ে বাড়িতে কাজ করে এই টাকাগুলো জমিয়েছি। বাবা চেয়েছিল আমি ইঞ্জিনিয়ার হই, তাই এই টাকাগুলো সেমিস্টারে ফিস দেওয়ার জন্য জমিয়েছিলাম। কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং তো পড়বোই না। তার থেকে ভালো তুই এই টাকাগুলো নিজের কাছে রেখে দে আর নিজের স্বপ্নটা পূরণ কর। আর আমি বাবাকে যে কোনো একটা বাহানা দিয়ে দেবো, আর সেমিস্টারের ফিসটা জমা দিয়ে পরীক্ষাটা মন দিয়ে দে, বুঝলি? তাহলে এখন আমি আসি। কিন্তু ইন্দ্র, এতগুলো টাকা আমি তো তোকে শোধ করতে পারবো না। যেদিন তুই বড় একজন ইঞ্জিনিয়ার হয়ে যাবি আর যখন তোর কাছে অনেক টাকা চলে আসবে তখন আমাকে দিয়ে দিস। আর এখন তুই অত ভাবিস না, মন দিয়ে পড়াশোনা কর। আর পড়াশোনা কিন্তু একদম ছাড়বি না। তাহলে আজ আমি আসি বন্ধু। ঠিক আছে বন্ধু, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে নিরাশ করব না। সেদিন থেকে আমি ইন্দ্রর কাছে ঋণী হয়ে আছি। আজ থেকে তুমি আর তোমার সন্তান আমাদের সাথেই থাকবে। আমার ভাগ্নে বা ভাগ্নি যাই হোক না কেন, আমার চোখের সামনেই বড় হবে, আর আমি ওদের সাথে খেলা করব। কি বলো পায়েল? তুমি দিদিকে নিয়ে যাও আর দিদির ঘরটা দেখিয়ে দাও। আবির, পায়েল, আজকে না একটা কথা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সব সম্পর্কের চেয়ে মনের সম্পর্ক সব থেকে বড়। দিদি, ওসব পুরনো কথা ছাড়ো তো, চলো গিয়ে ফ্রেশ হয়ে নেবে, এসো।